আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্ন তারপর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি 4টা প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আই থিঙ্ক অ্যান্সার দেওয়া প্রয়োজন। সো আমাদের আজকের দিনে প্রথম প্রশ্নটা হলো, যে কোনো মোবাইলের ব্যাপারে ফেসবুক গ্রুপে পোস্ট করলে কেন মানুষজন শুধু নেগেটিভ কথা বলে? এই প্রশ্নটা শুনতে হাস্যকর হলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাংলাদেশে যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে প্রত্যেকটা গ্রুপে যে মোবাইল কোম্পানি আছে বাংলাদেশে, শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভো, ইনফিনিক্স, ইভেন স্যামসাং, প্রত্যেকটা কোম্পানির অনেক সেলসম্যান রয়েছে। তারা সাধারণ প্রোফাইলের মতো করে সেলসম্যান হিসাবে থাকে। তারা করে কি, ধরেন আপনি শাওমির একটা ফোন কিনতে চাচ্ছেন, সেটার যদি পোস্ট করেন, দেন অন্যান্য কোম্পানি স্পেশালি রিয়েলমি তখন এসে আপনাকে, রিয়েলমির বেশ কিছু মানুষ এসে সেই শাওমি ফোনটার অনেক নেগেটিভ কথা বলবে। আবার সেম উল্টোর ক্ষেত্রেও ধরেন আপনি যখন রিয়েলমির কোনো ফোনের পোস্ট করলেন, তখন শাওমির লোকজন সেটাতে অনেক নেগেটিভ পোস্ট করবে। বাট মেজরিটি পিপল যারা নেগেটিভ পোস্ট করে, তাদের 95%ই ওই ফোনটা কখনো ইউজ করেনি যে ফোনের ব্যাপারে তারা নেগেটিভ কথা বলতেছে। তারা জাস্ট এটা তৈরি করে বলে এবং একজনের দেখা দেখি আরও 10 জন বানিয়ে বলে যাতে আপনারা না কিনেন। সো আপনাদেরকে আমি একটা কথা বলবো, কারো পোস্ট বা কারো কমেন্টস যদি আপনার সন্দেহ হয়, তখন তাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে ভাই, আপনি যে ফোনের প্রবলেম বলতেছেন, আপনি এই ফোনটা দেখান, ছবি তুলে দেখান। আপনি নিজে ফোনটা হাতে নিয়ে অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে দেখান যে ফোনটা আপনি অরিজিনালি ইউজ করতেছেন। এটা কেন বললাম, কারণ আপনার যদি মনে হয় যে না, ফোনে অরিজিনালি প্রবলেম আছে এবং মানুষের মেসেজ দেখে, তখন চেক করে নেবেন। কারণ ফেক ইউজার, ফেক কমেন্টস এটা খুবই কমন। আর আপনি ইউজারের আইডি দেখলেও বুঝে যাবেন, মেইনলি নেগেটিভ কমেন্টস যারা করে ফেক আইডি থেকে কমেন্টস করে থাকে। সো এগুলো নর্মাল বিষয়, এগুলো নিয়ে এখন নতুন করে কিছু বলা নেই। আপনারা অলরেডি হয়তো বা অনেকেই জানেন, বাট যারা জানেন না তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। ফেসবুক গ্রুপগুলোতে সব মোবাইল কোম্পানির সেলসম্যান আছে। সাধারণ মানুষের প্রোফাইলে আপনি দেখলে বুঝতে পারবেন না, আপনাকে একটু বুঝে শুনে নিতে হবে। এবং সবথেকে বেস্ট হয় আপনারা এই সাধারণ ইউজারদের, সাধারণ এসব ফেসবুক গ্রুপে না দেখে আপনারা মোবাইলের যে রিভিউ ভিডিওগুলো রয়েছে আমাদের বাংলাদেশের সবার রিভিউ ভিডিওগুলো দেখলে আপনার একটা ফোনের ব্যাপারে ওভারঅল আইডিয়া হয়ে যাবে। আমাদেরকে বাদ দিয়ে এসব ফেক রিভিউ যারা করে বা ফেক কমেন্টস যারা করে, তাদেরকে বেশি বিলিভ করতে যেন না, তাহলে আলটিমেটলি আর আপনার ফোন কেনাই হবে না। দেন এরপরের প্রশ্নটা হলো, মোবাইল কোম্পানিগুলো এত ফোন কিভাবে বের করে এবং আসলে কি এত ফোন বাস্তবে বিক্রি হয়? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন, যেটা হলো মেইন কথা, এত ফোন কেন বিক্রি হয় এবং কেন মোবাইল কোম্পানিগুলো নেয়। এটার একটাই উত্তর, সেটা হলো করোনার পর পুরো পৃথিবীতে একটা চেঞ্জ এসেছে। মানুষ মনে করতে শিখেছে যে এখন ইন্টারনেট অনেক ইম্পর্টেন্ট, ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন, নলেজ অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কিন্তু একটা বিষয় হলো, আগে মানুষগুলো যেই রেঞ্জের স্মার্টফোন ইউজ করতো, এখন সেখান থেকে অনেক ইম্প্রুভ হচ্ছে। দেখা গেলো মানুষ আগে কম দামি 8, 10, 12 হাজার টাকা একটা স্মার্টফোন কিনতো বা ইউজ করতো। তারাই করোনার সময় দেখা গেছে অনলাইনে ক্লাস করা লাগবে বা তার মিটিং থাকতে পারে, সেই কারণে তারা ফোন কিনে স্টার্ট করেছে। দেন দেখা যাচ্ছে যে প্রায় অলমোস্ট সব ফ্যামিলিতে কেউ না কেউ, কোনো না পার্সন যারা স্কুলে পড়াশোনা করে, তাদেরও একটা নতুন ফোনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সো বাবা মা দেখা যাচ্ছে যে আগে নর্মাল ফোন ইউজ করলে এখন মোটামুটি একটা ভালো ফোন ইউজ করতেছে এবং একটা স্মার্টফোন থাকলে সেই স্মার্টফোনের মাধ্যমে অনেক কিছু দেখা যায়, জানা যায়। ওভারঅল এই কারণে হঠাৎ করে ফোন কেনা বেড়ে গিয়েছে। মোবাইল কোম্পানি অনেক ফোন বের করতেছে সেল করার উদ্দেশ্যে তা না, যেহেতু মানুষ কিনতেছে বেশি, দ্যাটস ওয়াই সেলটা অটোমেটিক বেড়ে গেছে এবং এই সুযোগে মোবাইল কোম্পানিগুলো ফোন নিয়ে আসতেছে। আর মোবাইল কোম্পানিগুলো কীভাবে ফোন আনে, ধরেন একটা ফোন আনলো 100 পিস, তার মধ্যে ধরেন 20টা বিক্রি হলো, বাকি 80টা তারা ওই নামে বিক্রি করে না, তারা সেম ফোনই অন্য একটা নামে বিক্রি করে। যেমন ধরেন অপ্পো F21 Pro খুব একটা চলে নেই, ওই ফোনটাকে আবার রিয়েলমি 9 নামে নিয়ে আসছে, এখন কিছু সেল হবে। আবার রিয়েলমি 9 নামে না চললে দেখা যাবে ভিভোর কোনো একটা মডেলে আবার সেই ফোনটা নিয়ে আসবে, কারণ এরা তো সব একই কোম্পানি, অপ্পো, ভিভো, রিয়েলমি এবং OnePlus, তার পাশাপাশি ভিভো IQ, 4টা 5টা একই তো কোম্পানি। সো একটা না চলে আরেকটা না চলে আরেকটা, এইভাবে ঘুরে সেল হতে থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, আপনাকে যদি অপ্পো, ভিভো, রিয়েলমি এদের কিছু মডেল আছে, আমি যদি আপনাদের ব্যাক কেসটা খুলে দেই, ব্যাক কভারটা যদি খুলে ফেলি, ভিভোর লোগো বা অপ্পোর লোগোটা যদি আমি খুলে ফেলি, আপনারা বুঝতেই পারবেন না এটা রিয়েলমি ফোন না অপ্পোর ফোন না ভিভোর ফোন। সো এইটা হলো আলটিমেটলি তাদের সেলস স্ট্র্যাটেজি। আর মার্কেটে অলরেডি যেহেতু সেল ডিমান্ড বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এত ফোন আসছে এবং এত ফোন আসলেই বিক্রি হচ্ছে। দেন এরপরের প্রশ্নটা হলো, ফ্রিল্যান্সিং করে আসলে কি টাকা কামানো যায়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। সম্ভবত অনেকেই প্রশ্নটা করেন আমাদেরকে, যারা ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করেছেন বাট সামহাও কোনোভাবে সাকসেস হননি, তারা মেইনলি প্রশ্নটা করে থাকেন। দেখেন, ফ্রিল্যান্সিং ইজ এ ডিফারেন্ট থিং। আমরা অনেকে না বুঝি না, আমরা ভাবি যে অনলাইনে গোতাগতি করলাম, একটু মোবাইল চালালাম, সেখান থেকে টাকা আসবে। বিষয়টা কিন্তু কখনোই এরকম ছিল না। ফ্রিল্যান্সিং আর নর্মাল জবের মধ্যে একটা ডিফারেন্স হলো, নর্মাল জব আপনি মোটামুটি স্কিল না হলেও, মনে করেন যে একটু কাজ না পারলেও আপনি সেটা স্টার্ট করবেন, কিছুদিনের মধ্যে কাজ শিখে কাজ করতে পারবেন, জাস্ট পড়াশোনা থাকলেই হবে। এবং পড়াশোনার সাথে আসলে নর্মাল যখন স্টার্ট করা হয় খুব একটা মিল থাকে না।
কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু ওইরকম না। ফ্রিল্যান্সিং হলো আপনাকে অবশ্যই আগে স্কিলড হইতে হবে, দেন আপনি ইনকাম করতে পারবেন। দুইটা কিন্তু দুই রকম। এই কারণে দেখা যায় যে নর্মাল জব স্টার্টিংটা খুব সহজ, হয়তো বা জব পেতে কঠিন, এক এক দেশে এক এক রকম পরিবেশ অনুযায়ী জবটা পেতে সহজ কঠিন হয়ে থাকে, কিন্তু আস্তে আস্তে কাজ করে বেতন টেতন একটু একটু করে বাড়ানো যায়। কিন্তু ফ্রিল্যান্সিং স্টার্টিংটা অনেক টাফ, কারণ ফ্রিল্যান্সিংয়ে ওইরকম কাজ না জেনে স্টার্টিং করে কিছু করা যায় না। সো আলটিমেটলি কারণে অনেকেই দেখা যায় ডিমোটিভেটেড হয় বা মন টন খারাপ হয়ে আউট হয়ে যায়। তো এইটাই হলো মেইন ডিফারেন্স। এই কারণে অনেকেই ভাবেন যে ফ্রিল্যান্সিং করে মনে হয় সম্ভব না, বাট ফ্রিল্যান্সিংয়ে আলটিমেটলি বাংলাদেশের ফিউচার, কারণ বাংলাদেশের যেই অবস্থা বিজনেস করার মতো ওইরকম মানে খুব সুন্দর সুযোগ সুবিধা নিউ জেনারেশনের মানুষদের জন্য নেই। যেটা আছে ওল্ড জেনারেশনের মানুষের জন্য, আর তারা চায়ও না নিউ জেনারেশন মানুষ এসে বাংলাদেশে বিজনেস করুক। সো ওইভাবে হিসাব করলে ফ্রিল্যান্সিং বা টেক ইন্ডাস্ট্রি এমনিতেও ফিউচার। সো আপনারা যদি টেকনোলজির সাথে কানেক্টেড থাকেন, কোনো না কোনো একটা ওয়েতে আপনারা দেখবেন যে একটা মানি ইনকাম সোর্স তৈরি করে ফেলতে পারবেন। একটা বিষয় বলে দিই, আপনারা যারা জব টপ করেন, একটা জিনিস সারা জীবন মনে রাখবেন, আপনি যেই সেক্টরে জব করেন না কেন, আপনার যদি আগামী 5 থেকে 7 বছরে আপনি যদি 5,000 টাকা জব শুরু করেন, কিন্তু সেইটা স্যালারি যদি আপনি 1 লাখ টাকা না করতে পারেন, তাহলে আপনি ধরে নেন ওই সেক্টরে আপনি আর বেশি টাকা ইনকাম করতে পারবেন না, মানে কখনোই আপনি ওই টাকা ইনকাম করতে পারবেন না। সো আপনার অবশ্যই কোনো সেক্টরে কোনো সাইডে আপনি যদি ক্যারিয়ার করতে চান, আগে চিন্তা করে নেবেন যে এই সাইডে আসলে কত টাকা পর্যন্ত হাইস্ট ইনকাম করা যায়। কারণ আমাদের দেশে হয়েছে কি, আমরা প্রথম দিকে দেখা যায় যে মানি ক্রাইসিসের কারণে যে কোনো জবে ঢুকে যাই, সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি যেই জবটাতে কাজ করলে আপনার ফিউচার আছে সেসব জব করাই উচিত। আদারওয়াইজ আপনার জীবন থেকে সময়গুলো চলে যাবে, এটা আর আপনি কোনোদিন ফিরে পাবেন না। সো ক্যারিয়ার সিলেকশন বা ক্যারিয়ারে আপনি যেটা সিলেক্ট করবেন আলটিমেটলি যাবেন, একটু বুঝে শুনে করবেন। যেই সব ক্যারিয়ারে গেলে আপনার ফিউচার আছে সেটা নিয়েই চিন্তা করুন, কারণ অনেক ক্যারিয়ার আছে বা অনেক সেক্টর আছে যেগুলো ফিউচারে থাকবে না। এখনও তো তাদের গোল্ডেন টাইম চলতেছে, বাট আজ থেকে 5-10 বছর পরে সেসব সেক্টর একদমই মানে ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে একটা হলো ব্যাংকিং সেক্টর। আর বেশি কিছু বলবো না, আপনারা সময় আসলে এগুলা জানতে পারবেন এবং দেখতে পারবেন। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ 2টা প্রশ্নের একসাথে আমি উত্তর দেবো। একটা হলো প্রশ্ন হলো Realme 8 ভার্সেস Realme 9, এবং আরেকটা প্রশ্ন হলো স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, এটা কেমন প্রসেসর। স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর নিয়ে নতুন করে কিছু বলা নেই, এটা একটা হাইব্রিড প্রসেসর, পুরনো গ্রাফিক্সের সাথে নতুন কিছু চিপসেট মিলিয়ে টিলিয়ে প্রসেসরটা আনা হয়েছে। এটা গেমিংয়ের জন্য তো একটা স্ট্রং প্রসেসর না। বাট Realme 8 এবং Realme 9 এই দুটো ডিফারেন্সের কথা বলতে গেলে, দুটো ফোনের মধ্যে প্রায় সব দিকে Realme 9 এগিয়ে থাকবে, স্পেশালি ফটোগ্রাফি, ডিসপ্লে এবং ক্যামেরা। ওভারঅল ভিডিওগ্রাফিতে Realme 8 কিছুটা এগিয়ে থাকবে Realme 9 এর থেকে, বাট গেমিংয়ের ক্ষেত্রে Realme 8 এবং Realme 9 এর সাথে আকাশ আর জমিন ডিফারেন্স। ঠিক আছে, এটা হলো Realme 8, এটা হলো Realme 9। মানে গেমিংয়ে আপনারা Realme 9 এ খুব একটা সুবিধা পাবেন না, যেটা Realme 8 এ পাবেন। তবে ওভারহিটিং ইস্যুস নাই, যেটা Realme 8 এ কিছুটা আছে। তার পাশাপাশি চার্জ ব্যাকআপটা Realme 8 থেকে Realme 9 এ ভালো পাওয়া যায়। এছাড়া ডিসপ্লে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি না, ফটোগ্রাফি এবং ডিসপ্লে এই দুটোতে আমি Realme 9 কে Realme 8 থেকে এগিয়ে রাখতেছি। আর বাদ বাকি জিনিস আপনারা কনফিগারেশন বা স্পেসিফিকেশন দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, মেইন প্রবলেমটা হলো এটা প্রসেসর, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এই প্রসেসরটা মেইনলি ব্যাটারি কনজিউম খুবই কম, চার্জ আপনি অনেক লং টাইম পাবেন। তার পাশাপাশি দেখা গেল যে ফোনটা হিটিং কম হয়। এটা হলো এই জিনিসটার জন্য খুবই স্পেশালাইজড, এবং আপনি যদি মোটামুটি বেসিক ইউজ করেন, গেমস খুব একটা না খেলেন, তাহলে এটা আপনি প্রিমিয়াম গ্রেডের একটা প্রসেসর। বাট আপনারা যদি গেমিং করেন, দেন এটা আসলে ওইভাবে একটা স্টেবল বা স্ট্রং প্রসেসর না। ইভেন আমি Realme 9 এর রিভিউতে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে কথা বলেছি। সো আপনারা যারা এখনও Realme 9 এর রিভিউটা দেখেনি, তারা আই বাটনে ক্লিক করে Realme 9 এর রিভিউ ফুলটা দেখে নেবেন, তাহলে আসলে ফোনের ব্যাপারে ইন ডিটেলস বুঝতে পারবেন। কারণ আমি ভিডিওর শুরু থেকে স্পেসিফিকেশন নিয়ে মেইনলি কথা বলি, শেষে যে ওভারঅল আমি কেমন পারফরমেন্স পেয়েছি বা আমার ওভারঅল একটা রিভিউ বা যেটা মনে হয় ফোনের ব্যাপারে সেগুলো শেয়ার করে থাকি। সো শেষের অংশটুকু অনেক ইম্পর্টেন্ট যদি আপনি ফোনটা কিনতে চান বা ফোনটা নিয়ে আপনার কোনো ফিউচার প্ল্যান থেকে থাকে। সো অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।